তো মাঝ রাস্তায় আমার মনে হয় যে আমি একটু ওয়াশরুমে যাওয়া দরকার। যেহেতু অনেক রাত তখন অলমোস্ট ৩টা বা ৩টা ১৫ ওয়াশরুমে যাই এবং ওয়াশরুমে কিছু সময়ের পর কিছু একটা পিছনে দাঁড়ায় আছে। আমার জি, আপনি তখন বললেন যে ফ্যামিলি নিয়ে আপনি খুব টেনশন করছেন। হ্যাঁ। এখন শুটিং করেন, কাজের জন্য অনেক বাইরে থাকতে হয়। ফ্যামিলি আপনাকে নিয়ে কতটুকু টেনশন করেন? ফ্যামিলি তো অলওয়েজ টেনশন করে। ফ্যামিলির একমাত্র মেয়ে আমি। বড় মেয়ে বাড়ির। সো অবশ্যই টেনশন করে এবং আমার কাছে আমার ফ্যামিলি সবকিছু, আবার আমার ফ্যামিলির কাছে আমি সবকিছু। সো তো ডেফিনিটলি টেনশন সম্প্রতি করে। যে একটা ঘটনা হলো আপনার সাথে, হ্যাঁ? জি, জি। ছোট্ট করে একটু আপনার মুখে শুনতে চাই। আচ্ছা, ওটা ছোট্ট করে বলি। আসলে আমি জামালপুর যাচ্ছিলাম শুটিং করার জন্য এবং আমার ঐদিন রাতেই আ জোবান ভাইয়ের সাথে একটা কাজ ছিল, যেটা শেষ করে আমি জামালপুরের উদ্দেশ্যে রওনা দেই। অ্যান্ড যখন আমি রওনা দেই, আ মাঝ রাস্তায় আমার এলেঙ্গার কাছাকাছি জায়গাটা। তো মাঝ রাস্তায় আমার মনে হয় যে আমি একটু ওয়াশরুমে যাওয়া দরকার এবং আমি ড্রাইভারকে বলি কোনো রেস্টুরেন্ট অথবা কোনো একটা যদি ভালো কোনো পেট্রোল পাম্প পাওয়া যায়, যেটা আসলে আমাদের ইউজ করার মতো সেরকম একটা জায়গাতে রাখার জন্য গাড়িটা। বাট যেহেতু অনেক রাত তখন অলমোস্ট ৩টা বা ৩টা ১৫-২০ এরকম বাজে, ৩:৩০টার কাছাকাছি। তো আমার ড্রাইভার বাধ্য হয়ে একটা পেট্রোল পাম্পে রাখে। আমার নামটাও মনে নাই পেট্রোল পাম্পের। কারণ আমি ঘুম চোখে ছিলাম। তো ওয়াশরুমে যাই এবং ওয়াশরুমে কিছু সময়ের পর ১ মিনিট পরে যখন আমি ক্লিন হয়ে উঠবো, তখন মনে হচ্ছে যে কিছু একটা পিছনে দাঁড়ায় আছে। আমার এটা কেন যেন মানে আমার কাছে ফিল হচ্ছিল যে আমার পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। আর ওইটার মানে ওয়াশরুমের হাইটটা খুব কম ছিল। পিছনে একটা বড় ঠিক এতটুক সাইজের একটা ভেন্টিলেটর ছিল। সো স্বাভাবিক আমার ওখানে বসে ওঠার সময় আমি পিছন দিকে তাকাই এভাবে টার্ন করে। পিছনে তাকানোর পরে দেখলাম যে ২ টা হাত ঠিক আমার এই বরাবর। লাইক দিস। তো ফার্স্ট এ আমি মনে হচ্ছিল ন্যানো সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে যে এটা কি জিনভূত? তারপর মনে হলো না, এটা তো জিনভূত হতেও পারে না। তো তারপর আমি একটু চিৎকার করি যে খুব শাউট করি যে, "আমি আসতেছি দাঁড়াও। যে আছো ওখানে দাঁড়াও, ওখানেই দাঁড়াও আমি আসতেছি।" তো আমি আরেকটা হাত দিয়ে দরজাটা খুলে আমি দৌড়াই। দৌড়ানোর পরে পিছনে যখন বের হয়ে গেছি, তখন আমার ড্রাইভার দেখলাম যে ও দৌড়ায় বের হইছে। আর ও বলতেছিল, "আপু পিছন থেকে একজন লোক গেল। আচ্ছা ঠিক আছে, দেখতেছি।" তা আমিও আমার ড্রাইভার দুজনেই উনাকে ধাওয়া করলাম, কিন্তু উনি দৌড়ে পালায় গেছে। তো উনাকে আর ধরতে পারি নাই। তবে আমি এটা বলার একটাই রিজন ছিল, কারণ রাতের বেলা আমরা অনেকেই এরকম সিচুয়েশনে পড়ি বা ওই ধরনের পেট্রোল পাম্পে যাওয়া হয়। তো সবাই একটু বি কেয়ারফুল থাকবেন। আর এটা আমার সাথে অনেক বাজে ইনসিডেন্ট হতে পারত। আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। সো এটা আমি বলব থ্যাংকস গড যে আল্লাহ আমাকে সেভ করে নিছে। আপনার এই ঘটনা যখন ঘটে তার আগে রামেসার ইস্যু আসলে ঘটে এবং পরপর হুম, অনেকগুলো ঘটনা আসলে ঘটছে। হুম, হুম। অনেকে বলছেন এই ধরনের ঘটনা আসলে পরিকল্পিতভাবে লাগাতার করা হচ্ছে। আপনার কি আসলে এটা মনে হয়? আমারটা তো পরিকল্পিত না। এটা আমি 100% সিওর এবং আমার কিন্তু পরের দিন আমি কিন্তু সাথে সকালবেলা সেটে যেয়েও আমি অনেককে শেয়ার করছি বিষয়টা। এবং আমি পরের দিনও ভাবছিলাম যে কথা বলবো বা অনেকের সাথে, অথবা আমি যাওয়ার পথে ওই সেম পেট্রোল পাম্পে দাঁড়াবো এবং আমি জিনিসটা আ দেখার চেষ্টা করব যে আসলে কে ঘটাইছে। কারণ এটা আসলে খুব সিরিয়াস ইস্যু। আর রামিসার ব্যাপারটা বলব যে এটা খুবই দুঃখজনক একটা মর্মান্তিক মৃত্যু। সে আমার ছোট বোনের মতো। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক এবং তার পরিবারের জন্য অনেক দোয়া। তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। তাদের সন্তানকে তারা হারিয়েছেন। এটা আসলে অনেক বড় ব্যথা। আর রামিসার অবশ্যই যেন সে তার প্রাপ্য বিচারটুকু পায়। তার সাথে যে কাজটা করা হয়েছে। আমরা আসলে মেয়েরা আ খুবই অনিরাপদভাবে জীবনযাপন করছি গত ১টা ২টা বছর ধরে। এটার একটা রিজন হতে পারে যখন দেশের আসলে আম আ কি বলে এটাকে? দেশের যখন দায়িত্বের ভারটা চেঞ্জ হয়, তখন কিছু সময়ের জন্য আসলে ওই দেশটা একটু অনিয়ন্ত্রিত কিছু ব্যাপার চলতে থাকে। অনিয়ন্ত্রিত হতে পারে। তো এটা আসলে আমার মনে হয় যে আস্তে ভেরি সুন ঠিক হয়ে যাবে। এটা আমি খুব একটা আ বা বলতে চাই না যে সবাই একদম চাপায় দিচ্ছে, আ ইচ্ছা করে ঘটাচ্ছে। আসলে দেশের অবস্থাটাই তো এখন এরকম। সো এটা আসলে ঘটাটা খুবই নরমালি মনে হচ্ছে আমার। নরমাল বলব না। অবশ্যই এটা অ্যাবনরমাল বিষয়। কিন্তু অবশ্যই এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ভেরি সুন। এই ধরনের ঘটনা যখন হচ্ছে তখন অনেকেই দাবি করছেন যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক হুম, ধর্ষণকারীদের হুম। যারা বলাৎকার করেন বা শরিয়া আইন জারি করা হোক জি, জি। বাংলাদেশে। আপনি কি আসলে এই কথার সঙ্গে একমত কিনা? আমি আসলে এই কথার সঙ্গে ইমোশনের জায়গা থেকে একমত। কারণ যখন আমি দেখব একটা ৩ বছরের বাচ্চাকে রেপ করা হইছে, একটা ছোট বাচ্চাকে রেপ করা হইছে, তখন আমার মনে হয় যে এদেরকে আসলে প্রকাশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হোক। আর যখন আমি আ আইনের জায়গা থেকে চিন্তা করব, তাহলে আসলে এভাবে তো আসলে ইমোশন দিয়ে আইন চলে না। তাহলে অবশ্যই আইনে যেভাবে শাস্তিযোগ্য সেটাই করা উচিত। আপনি কি আসলে শরিয়া আইন চাই কিনা? শরিয়া আইন, আমি একজন মুসলিম। অবশ্যই আমি ইসলামকে সম্মান জানাই। অবশ্যই আল্লাহ যেই
যা কিছু আমাদের জন্য চিন্তা করে রেখেছেন সেটা তো সবার আগে বেস্ট। ওই জায়গা থেকে আমি মনে করি যে সেটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি সেটা চাই। হয়তো সিরিয়াস মোমেন্ট বাদ দিয়ে একটু বিশ্বকাপের প্রসঙ্গে আসি, বিশ্বকাপ তো চলে এসেছে। জি। আমরা সাধারণত জানি মেয়েরা বেশিরভাগই আর্জেন্টিনা করে, পারি না আসলে কোন দল। কোথায় শুনছেন মেয়েরা আর্জেন্টিনা করে? আমি তো দেখি ম্যাক্সিমাম মেয়েরা ব্রাজিল করে। ব্রাজিলের উপরে কোনো দলই থাকতে পারে না পৃথিবীতে। একমাত্র দল হবে ব্রাজিল, ব্রাজিল, ব্রাজিল। অনেকেই ব্রাজিলের যে কালার সেটা নিয়ে আসলে মজা করে। না, না, ব্রাজিলের কালার তো খুবই সুন্দর কালার। মেয়েদেরকে অনেক ব্রাইট লাগে। ইয়েলো স্কিনে যেকোনো ধরনের মানুষকে অনেক ব্রাইট লাগে দেখতে। আর শেষ করতে শেষ করছি ভাইয়া, একটু টাইম দেন ৫টা মিনিট। ৫ মিনিটে সানের সিনেমা করেছেন, জি। আর তারপর আসলে একটা বিরতি নিয়েছেন, তো আবার তো সিনেমায় ব্যাক করেন। এখন যারা অভিনয় করছেন সবাই চায় আসলে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে। পারেন এটা আসলে যেহেতু সিনেমা দিয়ে এসে শুরু, শাকিব খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছা আছে কি? সাকিব খানের সাথে কিন্তু আমার বেশ পরিচয় আছে এবং আমি আমার সাথে ওনার ২-১ বার কথাও হয়েছে এবং সে খুবই ভালো মানুষ। সে একজন গুণী শিল্পী। তার মতো একজন বাংলাদেশের মেগা স্টার যাকে বলা হয়, তার সাথে আসলে কাজ করার পরিকল্পনা কার থাকবে না? অবশ্যই আছে এবং আমার কাছে কিন্তু তাদের কাছ থেকে ২-১টা কাজের কলও এসেছিল আগে, যেটা আমি তখন করিনি বা আমার করা হয়নি বিকজ আমি তখন প্রিপেয়ার্ড ছিলাম না। তবে অবশ্যই ফিউচারে আসলে করব।